প্রশ্ন মতে ওয়াই কিলোমিটার গেছে অনুকূলে, তার মানে 18 কিলোমিটার বেগে, তাহলে y/18 হচ্ছে অনুকূলে লাগা টাইম যোগ y/2 হচ্ছে প্রতিকূলে যাওয়ার সময়। এবার গতিবেগ ছিল 12, তাহলে এই 12 দিয়ে ভাগ করা মানে যা, নিচে 12 দিয়ে গুণ করা মানে তা। তাহলে এটা হচ্ছে প্রতিকূলে লাগা টাইম। এই অনুকূলে লাগা টাইম আর প্রতিকূলে লাগা টাইম মিলে হচ্ছে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টাকে আমরা যদি ফ্র্যাকশন বানাই তাহলে এটা হবে 7/2। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এই 2 আর এখানে কাটে দেই, তাহলে y/9 প্লাস y/12 ইকুয়াল টু হচ্ছে 7। তো 12 আর 9 এর লসাগু হচ্ছে 36, তাহলে 36 থেকে এখানে 12 আর 7 3 আর 4 7y, ঠিক আছে। তাহলে 7y ডিভাইডেড 12 ইকুয়াল টু 7, দুই পাশ থেকে 7 বাদ দেয়, তাহলে y এর ভ্যালু হচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা, y এর ভ্যালু 12 আসলো, অ্যান্সার কি চাইছে? ফাইন্ড দ্য আচ্ছা, এখানে একটা মিস্টেক ছিল। হ্যাঁ, এখানে 7/2 তো, তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি, আচ্ছা এই ক্যালকুলেশনটা একটু করে নিতে হবে। এখানে 35 10 5 2 10 5 7 35, 7/2 না? আচ্ছা, তো হয়ে যাওয়ার কথা, মিস্টেকটা হচ্ছে কোথায়? তাহলে 18 12 2 24, 18 আর 24 এর লসাগু হচ্ছে 72, 4 18 72, 3 24 72 ইকুয়াল টু 7/2। আচ্ছা, একটু মিস্টেক হয়েছিল হয়তো, 7y, তাহলে এখানে হচ্ছে 7y গুণন 2 ইকুয়াল টু 7 গুণন 72, এইখানে 2 দিয়ে ভাগ করে দিলে 36, 7 7 বাদ দিয়ে দিলে y এর ভ্যালু হচ্ছে 36। আগেরটা হচ্ছে একটু টাইপিং মিস্টেক হয়েছিল হয়তো কোথাও, সরাসরি 36 তো ওই পাশে চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে y এর ভ্যালুটা হচ্ছে 36, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 36 কিলোমিটার। আচ্ছা, ওকে, নেক্সট আসি 16 নম্বর অঙ্ক। আর 3টা অঙ্ক করে দিলে শেষ হয়ে যাবে আজকের ক্লাসটা। 16 নম্বর অঙ্ক দেখেন, the speed of both A and B in still water is 3x kilometer and 7y kilometer respectively, whereas the speed of stream A and B is y kilometer and 2xy kilometer respectively. Boat A can cover 105 kilometer in 3 hours while traveling in stream A downstream. Boat B can cover 90 kilometer 6 hours while traveling in stream B upstream. What would be boat A's speed while traveling in stream A upstream? আচ্ছা, অঙ্কগুলো খুব উল্টাপাল্টা কথা না অনেকগুলো। আচ্ছা, এটাকে আমরা সাইজ করে ফেলবো। সাইজটা কিভাবে করব? যা সমীকরণ পর্যন্ত দেখেন। এই যে বড় বড় অঙ্ক না, আপনার পুরোটাই সমাধান দরকার নাই। এই লেভেলে এসে এতগুলো অঙ্ক করার পরে আপনাদের এই বিস্তারিত একেবারে সমাধান করে অ্যান্সার কিভাবে বের করতে সেটা জানার দরকার নাই। জাস্ট প্রশ্ন মতে লাইনের লজিকটা দেখেন এবং সমীকরণের দাঁড় করানোর জন্য ভাবতে হবে কিভাবে, এটা দেখেন। এই প্রথমে কি বলছে? দ্য স্পিড অফ বোট এ অ্যান্ড বি ইন স্টিল ওয়াটার। এই যে, তাহলে এ আর বি এর স্টিল ওয়াটারের স্পিড হচ্ছে 3x আর 7y। আচ্ছা, এরপরে বলছে হোয়ার দ্য স্পিড অফ এ অ্যান্ড বি ইজ y কিলোমিটার অ্যান্ড 2x। তাহলে দেখেন, তাহলে এই যে হোয়ার দ্য স্পিড অফ স্ট্রিম, স্রোতের গতি এর ক্ষেত্রে হচ্ছে y, তাহলে এইটা হচ্ছে বোটের স্পিড আর এটা হচ্ছে স্ট্রিমের স্পিড। স্ট্রিমের স্পিড এই এর হচ্ছে y আর বি এর হচ্ছে 2x। তাহলে যদি আমরা এর ডাউন স্ট্রিম বানাই তাহলে এই দুটো যোগ করতে হবে, আর যদি আপ স্ট্রিম বানাই তাহলে এটা বিয়োগ করতে হবে। একইভাবে এটা যোগ হবে না বিয়োগ হবে, এটা ডিপেন্ড করবে আপে যাবে নাকি ডাউনে যাবে, ঠিক আছে। আমরা পরে আসতেছি। এরপরে কি বলতেছি? বোট এ ক্যান কভার 105 কিলোমিটার ইন 3 আওয়ার্স। তাহলে 3 আওয়ার্সের পরে কি বলছে? হোয়াইল ট্রাভেলিং ইন স্ট্রিম এ ডাউন স্ট্রিম। তার মানে এ যখন ডাউনে যাবে তখন সে 3 ঘন্টায় 105 কিলোমিটার যাবে। তাহলে আমরা কি করব? ডাউনের এর স্পিডটা হচ্ছে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 105 ডিভাইডেড 3। 3 দ্বারা ভাগ করবো কেন? কারণ 3 ঘন্টায় যদি 105 যায় তাহলে 1 ঘন্টায় যাবে 35 কিলোমিটার। একইভাবে বি এর বিষয়টা কি বলছে দেখেন, বি ক্যান কভার 90 কিলোমিটার ইন 6 আওয়ার্স while traveling in stream B upstream। বি যখন আপে যাবে তখন 90 কিলোমিটার যাবে 6 ঘন্টায়। তাহলে বি এর আপের স্পিডটা এখান থেকে বিয়োগ করে নিয়ে আসবো, তাহলে 7y মাইনাস 2x ইকুয়াল টু এখানে 90 ডিভাইডেড 6 সমান সমান 15। তাহলে এই যে এখানে একটা সমীকরণ দাঁড়াইলো,
আর এইখানে আরেকটা সমীকরণ দেওয়া হলো। এই দুটো সমীকরণকে সমন্বয় করে এক্স আর ওয়াই এর আলাদা মান আনা সম্ভব। বুঝতে পারতেছেন বিষয়টা? দেখেন কোনো জটিলের কিছু নাই, এক্স ওয়াই জেড উল্টাপাল্টা করে কি বলে বলুক, জাস্ট শুধু সমীকরণ দাঁড় করাইতে হবে। এখন আসি, এইখানে এক্স টু এক্সটাকে এই পাশে নিয়ে আসি আর 7y-টাকে ওই পাশে দিই। এই যে এখানে ওয়াই আছে, এখানে 7y আছে, তাহলে এ থেকে যদি 7 দ্বারা গুণ করি তাহলে ওয়াই গুলো বাদ চলে যাবে। এখন এই ছোট বাচ্চার খেলাকে আপনাদের দেখাই দিতে হবে যে কোথায় গুণ করে ব্যালেন্স করতে হয়। এটা ক্যালকুলেশন করে আপনারা সমীকরণটা দাঁড় করে নেবেন। এখান থেকে আমি আপনাদের যেটা দেখাই দিতে চাচ্ছি যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কত, ঠিক আছে? এখান থেকে ওয়াই এর ভ্যালুটা হবে 5 আর এক্স এর ভ্যালুটা হবে 10, ঠিক আছে? আচ্ছা, এটা আপনারা ক্যালকুলেশন করে বাইর করে নেবেন। ওকে, এখন নেক্সটে কি বলতেছে শেষের দিকে, what would be boat S speed while traveling in steam A up stream? তার মানে এই এর আপ স্টিম স্পিডটা কত হবে? তাহলে এর আপ স্টিমের স্পিড এইটার সাহায্যে বাইর করতে হবে না? দেখেন, তাহলে এ আপের স্পিড হবে তার স্টিল ওয়াটারের স্পিড থেকে স্রোতের স্পিডটা বাদ দিতে হবে। তাহলে এই যে এক্স আর ওয়াই এর মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে 3 10 30, এক্স এর মান 10 আর ওয়াই এর মান ওয়াই মানে 5। তাহলে 30 থেকে 5 বাদ দিলে 25। এই 25 কিলোমিটার পার আওয়ার এইখানে এ নম্বর অপশনে এর অ্যান্সারটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার। সবাইকে ধরতে পারতেছেন? এই যে শেষের দিকে আসে অনেকে লোড হয়ে যাচ্ছে, অনেকে সমস্যা নাই, হ্যাঁ, আপনারা রিপিট ক্লাসে দেখে নিয়ে শেষ করে দিবেন এটা। ওকে, আসি আমরা নেক্সটে করব। নেক্সটে আমরা করব 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কটা দেখেন, আর দুটো অঙ্ক করে আজকে ক্লোজ করে দিব। হ্যাঁ, এই 19 নম্বরের পরে 21 নম্বর করে আজকে ক্লোজ করে দিব, আর বাকিগুলো আপনারা চেষ্টা করবেন। 19 নম্বর অঙ্কটা দেখেন কি বলতেছে, বলছে এ বোট ট্রাভেলিং আপ স্ট্রিম হ্যাজ টু রিচ ইটস ডেস্টিনেশন বাই 3 PM, ঠিক আছে? আচ্ছা, তার মানে 3টার মধ্যে তার গন্তব্যে পৌঁছতে হবে। কাকে? একটা বোটকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিখি 19। তারপর কি বলতেছে, দ্য বোট স্টার্টেড অ্যাট 12 noon and was traveling with a speed of 10 kilometer in still water to cover 1/4 of the distance, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন 12টার সময় যাত্রা শুরু করলো, 3টার সময় তাকে যাত্রাটাতে পৌঁছাইতে হবে। তাহলে ধরি একটা রাস্তা হচ্ছে এ থেকে বি, এটা 12টা থেকে 3টা, তার মানে 12টা থেকে 3টা মানে কি 3 ঘন্টা না? আচ্ছা, 3 ঘন্টার মধ্যে তাকে পৌঁছাইতে হবে। এরপর কি বলতেছে দেখেন, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানকার ক্লুগুলো শেষে দেওয়া আছে। The boat started 12 noon and was traveling with a speed of 10 kilometer in still water. তার মানে স্টিল ওয়াটারে এই বোটটার স্পিড হচ্ছে 10 কিলোমিটার। 1/4 of the distance সে 10 কিলোমিটার বেগে কভার করলো। আফটার হুইচ, এরপরে দ্য রিভার স্টার্টেড ফ্লোয়িং 20% ফাস্টার, মানে এই স্রোতের গতিবেগটা 20% বেড়ে গেল। হ্যাঁ, স্রোতের গতি আগে কত ছিল সেটাই তো জানি না, তাহলে 20% বাড়ার পরে কত হবে আমরা জানি না। আচ্ছা, যদি এক্স ধরি তাহলে এক্স প্লাস এক্স এর 20%, কিন্তু এক্স ধরতে হবে কিনা আর একটু পড়ি। Against the boat, what would be the percentage increase in still water? তার মানে এই স্টিল ওয়াটারটা যে শুরুতে 10 কিলোমিটার ছিল, এই স্টিল ওয়াটারটা কতটুকু বাড়াইতে হবে so that to reach just in time? তার মানে দেখেন এই 12টা থেকে সে যাচ্ছে এক সময় একটা 1/4, 4 ভাগের 1 ভাগ রাস্তা যাওয়ার পরে এইখানে এসে এই স্রোতের গতিটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণে তার স্রোত তাকে বাধা দিতেছে, এই কারণে সে তো এখন আস্তে আস্তে যাচ্ছে। এখন সে নৌকার ইঞ্জিনের স্পিড এত বাড়ায় দিবে যে সে যে পৌঁছাতে লেট হওয়ার সম্ভাবনা ছিল তার লেট হবে না, যথাসময়ে পৌঁছাবে। তো এই প্রশ্নে বলতেছে যে তার এই বোটের স্পিডটা কতটুকু বাড়াইতে হবে। খেয়াল করেন, স্রোতের স্পিড কিন্তু 20% বেড়ে গেছে। আচ্ছা, নেক্সটে একটা কি বলছে, শেষে দেখেন পয়েন্ট 2টা দেওয়া আছে। গিভেন দ্যাট দ্য স্পিড অফ ফ্লো ইজ 5 কিলোমিটার। দেখেন খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা শুরুতে দেওয়া থাকলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাইতো, সেটা শেষে দেওয়া আছে। তাহলে এইখানে স্টিমের স্পিডটা দেওয়া আছে 5। এরপর কি বলতেছে, এন্ড দ্য টোটাল ডিস্টেন্স টু বি কভার্ড ইজ 20 কিলোমিটার। এই যে এ থেকে বি, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 20 কিলোমিটার। দেখেন তো এই ক্লুগুলা শুরুতে দেওয়া থাকলে অঙ্কটা কত ইজি হইতো না, বাট আমরা ভাবতে ভাবতে হয়রান হয়ে গেলাম, শেষে আসে দেখতেছি ক্লুগুলা দেওয়া আছে।
এইরকম সমস্যায় অনেক সময় হবে যে আপনি করতেছেন মাথা গরম হয়ে গেছে, কিন্তু যেটা আপনি অনেক কষ্ট করে চিন্তা করতেছেন মাথা নিতে পারতেছেন না, শেষে যে দেখবেন ওটা অনেক সহজভাবে দেওয়া আছে। এই জন্য প্রশ্নটা সুন্দরভাবে পড়ে ক্যাচ করবেন যে প্রশ্নে বলতেছে কি। আচ্ছা, এখন আসি আমরা সামারিটাকে দাঁড় করাই, অঙ্ক করবো না, আগে সামারি দাঁড় করাবো। তার মানে বিষয়টা এইরকম যে এ থেকে বি পর্যন্ত 20 কিলোমিটার একটা রাস্তা, এই রাস্তাটা এই লোকটাকে 12টার থেকে জার্নি শুরু করে 3টার মধ্যে পৌঁছাইতে হবে। সে 4 ভাগের 1 ভাগ রাস্তা, তার এই 20 কিলোমিটারের 4 ভাগের 1 ভাগ মানে কি, এই 20 কিলোমিটার গুণন 4 ভাগের 1 ভাগ মানে 5 কিলোমিটার। তাহলে এই 4 ভাগের 1 ভাগ রাস্তা 5 কিলোমিটার সে গেছে। কিভাবে গেছে দেখেন, এ বোট ট্রাভেলিং আপ স্ট্রিম হ্যাজ টু কভার। দেখেন শুরুতে কিন্তু একটা কথা বলা আছে আপ স্ট্রিমে, তার মানে যে শুরুতে সে যখন 12টা থেকে 3টা এই রাস্তাটা যাবে, এই পুরো রাস্তা কিন্তু তাকে আপ স্ট্রিমে যেতে হবে। তাহলে প্রথমে সে 5 কিলোমিটার রাস্তা গেছে, তখন তার স্টিল গতিবেগ ছিল 10, এবং এই সময়ে প্রথম 4 ভাগের 1 ভাগ রাস্তা যাওয়া পর্যন্ত স্রোতের গতিবেগ ছিল 5। তাহলে এই সময় তো স্রোতের গতিবেগ বাড়ে নাই, তাহলে এই সময় আপ স্ট্রিমের গতিবেগ কত ছিল, এই স্টিল থেকে স্রোত বাদ দিলে হবে আপ। তাহলে টাইম লাগছে কত, টাইম লাগছে দেখেন 5 কিলোমিটার রাস্তা 4 ভাগের 1 ভাগ রাস্তা সে যাবে, আর তার আপ স্ট্রিমের গতিবেগ হচ্ছে 5, তাহলে টাইম লাগছে 1 ঘন্টা। তার মানে এই 4 ভাগের 1 ভাগ রাস্তা যেতে তার সময় লাগছে 1 ঘন্টা। তাহলে টাইম লেফট, এখন তার টোটাল তো সময় বরাদ্দ ছিল 3 ঘন্টা, তার টাইম চলে গেছে 1 ঘন্টা, তাহলে তার টাইম বাকি আছে 2 ঘন্টা। তার মানে বাকি 2 ঘন্টার মধ্যে এই রাস্তাটা গেলে সে যথা সময়ে পৌঁছাবে। কিন্তু এখন কি সমস্যা তৈরি হয়েছে দেখেন, যে এখন স্রোতের গতিটা 20% বেড়ে গেছে, মানে খুব বাতাস চলে আসছে, স্রোত তো তাকে বাধা দিতেছে, যেহেতু সে আপ স্ট্রিমে যাচ্ছে। তাহলে আগে 5 কিলোমিটার করে বাধা দিত, তাহলে নিউ স্ট্রিম দেখেন আগে ছিল 5 প্লাস এখন 5 এর 20% যোগ হবে, 20% মানে 1, তাহলে 5 এর সাথে 1 বের হয়ে যাবে 6। তাহলে এখন নতুন স্ট্রিম হচ্ছে 6, তাহলে এখন তাকে প্রতি ঘন্টায় বাধা দিবে 6 কিলোমিটার। এখন দেখেন এই বাকি যে পথটা আছে ডিস্টেন্স লেফট, সে তো প্রথমে 20 কিলোমিটার যাওয়ার কথা ছিল, 5 কিলোমিটার সে চলে গেছে, তাহলে এই বাকি পথ আছে কত, বাকি পথ আর 20 কিলোমিটার নাই, এখন পথ আছে 15 কিলোমিটার। এই 15 কিলোমিটার রাস্তা তাকে অবশিষ্ট এই 2 ঘন্টার মধ্যে যেতে হবে, কিন্তু এবার তাকে স্রোত 6 কিলোমিটার করে বাধা দিবে। তাহলে আপ স্ট্রিম স্পিড, আপ স্ট্রিম স্পিড যেহেতু 15 কিলোমিটার রাস্তা, আপ স্ট্রিম স্পিড 2 ঘন্টায় ক্রস করতে হবে, তাহলে আপ স্ট্রিম স্পিড হবে 7.5। অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত তার আপ স্ট্রিমের গতিবেগ যদি 7.5 কিলোমিটার করে হয়, তাহলে সে 15 কিলোমিটার রাস্তা অবশিষ্ট 2 ঘন্টার মধ্যে যে যথাসময়ে পৌঁছাবে। কিন্তু আপ স্ট্রিমের গতিবেগ যদি 7.5 হয়, আবার স্রোতের গতিবেগ যদি 6 হয়, তাহলে অতএব স্টিল ওয়াটারের স্পিড, অনেকে না উল্টা পাল্টা করে ফেলতেছেন, কারণ কি অনেকগুলো কথা চলে আসতেছে তো। আচ্ছা আমি একটা সিকোয়েন্স বিল্ড আপ করে দিব যে কোনটার পরে কোনটা, হ্যাঁ শেষ করতে দেন। তাহলে স্টিল ওয়াটারে তার গতিবেগটা হচ্ছে দেখেন, স্রোত নর্মালি তার গতিবেগ ছিল প্রথমে 10, স্রোত 5 বাধা দিয়ে প্রথমে তার প্রতিকূলে গতিবেগ ছিল 5, স্রোত যখন বেশি করে বাধা দিতেছে তখন তার গতিবেগটা আরো কমে যাচ্ছে। এখন এবার কমে যে স্রোতের গতিবেগটা 7.5 হতে হবে, 7.5 কিন্তু নাই, 7.5 হইতে হবে। এখন স্রোত 6 কিলোমিটার বাধা দেওয়ার পরেও 7.5 কিলোমিটার যদি গতিবেগ হয়, তাহলে স্টিল ওয়াটারে তার গতিবেগটা হতে হবে 7.5 যোগ 6 সমান সমান 13.5। অর্থাৎ তার স্টিল ওয়াটারের গতিবেগ যদি 13.5 হয়, এখান থেকে স্রোত 6 বাধা দিবে, তাহলে বাধা পাওয়ার পরে তার গতিবেগটা হয়ে যাবে 7.5, আর এই 7.5 কিলোমিটার আপ স্ট্রিম গতিবেগে 15 কিলোমিটার সে 2 ঘন্টায় যেতে পারবে। তাহলে স্পিড ইনক্রিজ, আগে তো স্পিড 13.5 ছিল না, আগে স্পিড ছিল 10, তাহলে এখন স্পিড বাড়লো কত, 3.5। তাহলে ইনক্রিজের পার্সেন্টেজ কত, আগে ছিল 10, 10-এ বাড়াইতে হবে 3.5, আর 100-তে বাড়াইতে হবে এই যে 10 দ্বারা গুণ করলে 35%। কারণ প্রশ্নের শেষে কি চাইছে দেখেন, বলছে যে
What should be the percentage increase in the still water speed of the boat so as to reach just in time? যথা সময়, ঠিক আছে, পৌঁছাতে হলে তার বোটের স্পিডটা কত পার্সেন্ট বাড়াতে হবে। তো এই অঙ্কটা একটু সামারিটা আবার বুঝাই দিই। অঙ্কটা জটিল কিছু নাই, কিন্তু যা শুধু ভাষাগত বিষয়গুলো বুঝতে হবে। আসি, প্রথমে তার টোটাল ডিস্টেন্স 20, প্রথমে স্টিল ওয়াটারের গতিবেগ 10 আর স্রোতের গতিবেগ 5। এই গতিবেগে সে আপ স্টিমে যাচ্ছে, তার টোটাল 3 ঘন্টার মধ্যে এই রাস্তাটা শেষ করতে হবে। এখন সে প্রথম 20 কিলোমিটারের 4 ভাগের 1 ভাগ রাস্তা এই স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 5, এই 5 কিলোমিটার বেগে 5 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা। তাহলে আর 3 ঘন্টার মধ্যে সময় বাকি আছে 2 ঘন্টা। এখন এই 2 ঘন্টার মধ্যে তাকে এই বাকি 15 কিলোমিটার রাস্তা যেতে হবে। কিন্তু স্রোতের গতিবেগ 20% বেড়ে যাওয়ায় নতুন স্রোতের গতিবেগ 6। স্রোত কিন্তু তাকে হেল্প করতেছে না, স্রোত তাকে বাধা দিতেছে। বাধা দিচ্ছে কত? 6 কিলোমিটার। এখন তার নর্মাল গতিবেগ তো ছিল 10, 6 কিলোমিটার বাধা দিলে তো তার গতিবেগ হয়ে যাবে 4। আর যখন গতিবেগ 4 হয়ে যাবে তখন তো সে 2 ঘন্টার মধ্যে পৌঁছাইতে পারবে না। তাহলে কি হবে? তাহলে ডিস্টেন্স বাকি ছিল 15, আপ স্টিমের স্পিড 2 ঘন্টায় যদি 15 কিলোমিটার যেতে হয় তাহলে স্পিড হতে হবে 7.5। এখানে টার্নিং পয়েন্ট। আপের স্পিড 7.5 হলে সে যথাসময় পৌঁছাবে। আপের স্পিড 7.5, তার মানে সে অনেক জোরে যাচ্ছে, স্রোত তাকে একটু বাধা দিতেছে। বাধা পাওয়ার পরে তার গতিবেগটা হয়ে যাচ্ছে 7.5। স্রোত কতটুকু বাধা দিতেছে? এই যে এবার তো স্রোত বাধা দিতে 6, তাহলে 6 বাধা দেওয়ার পরেও স্পিডটা যদি 7.5 হয় তাহলে বাধা না দিলে কত হইতো? এই বাধা না দিলে যেটা হইতো এটা হচ্ছে 13.5। আর এই কথাগুলো প্রথম ক্লাসে অনেক সুন্দর করে বলছিলাম, কিন্তু তো এখানে খুব সহজ মনে হয়েছিল, বাট এখানে কিন্তু অনেক পেঁয়াজ আছে। তো যাই হোক, তাহলে এই যে বাধা না দিলে যে 13.5 হইতো, এটার নাম কি হইতো? এটার নাম হইতো স্টিল ওয়াটারের গতিবেগ। এখন স্টিল ওয়াটারের গতিবেগটা তো 10 ছিল, এখন যথাসময়ে পৌঁছার জন্য গতিবেগ হতে হবে 13.5। তাহলে গতিবেগটা বাড়তেছে কত? 3.5। 3.5 বাড়াইতে হচ্ছে কেন? যথাসময়ে পৌঁছার জন্য। তাহলে 10-এ যদি 3.5 বাড়ে তাহলে বাড়ার হার হবে 35%। পরের অংশটা আবার বোঝান, পুরাটাই তো আবার বুঝাইলাম, ঠিক আছে? আপ স্টিম বিয়োগ হবে না? হ্যাঁ, আপ স্টিম তো বিয়োগ হয়েছে। আচ্ছা, এই যে দেখেন 7.5-এর সাথে 6 যোগ করার বিষয়টা কিন্তু অনেকের মাথায় খেলতেছে না। আচ্ছা, তাহলে এটা আবার লিখি। হ্যাঁ, খেয়াল করেন, এই যে অনেকের মাথায় এখানে কাজ করে না। এমনিতে কিন্তু আমি যদি 2, 2, 4, 5, 6 দিয়ে যোগ বিয়োগ করে দেই তাহলে কিন্তু খুব সুন্দর বুঝবেন এখনই, কিন্তু এইখানে অঙ্কে যখন লাগতেছে তখন মাথা গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কি বক্সের কথাটা মনে আছে? একটু বক্সের কথাটা একটু স্মরণ করাই দেই তো। দেখেন, এই যে বক্সের কথাটা, এইখানে বক্সে কি বলা ছিল যে এই পাশে হচ্ছে ডাউন, এটা হচ্ছে স্টিল, এটা হচ্ছে আপ। তাহলে এই যে এইখানে 7.5 যে পাইলাম, এই 7.5 কি বলেন তো? 7.5 হচ্ছে স্রোতের প্রতিকূলে 7.5। তাহলে প্রতিকূলে যদি 7.5 হয় আর স্টিল ওয়াটার আমি যেতে চাই, তাহলে কি 6 বিয়োগ হবে নাকি যোগ হবে? পলাশ ভাই বলছিলেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এই যে স্টিলে হবে 6 যোগ করলে হবে 13.5। কারণ কি দেখেন, 7.5 তো বিয়োগ করে 7.5 হয়েছে, এটাকে জন্য 7.5 প্লাস 6 সমান সমান হচ্ছে 13.5। আসলে আমি যতগুলো অঙ্ক করাইলাম, এই এত ছোট জিনিস কোনো অঙ্কে আসে না এরকম কি হয়েছে? সবগুলা নিয়মে অনেকবার করে আসছে। আপনারা একটু ক্লাসটা রিপিট। তখন কি হচ্ছে যে টুপিটা ডাউন স্ট্রিমে চলে যাচ্ছে। দ্য বোট কন্টিনিউ টু ট্রাভেল আপ স্ট্রিম, কিন্তু মেয়েটা যে নৌকাটাতে বসে আছে ওই নৌকাটা চলতে আছে ফর 12 মোর মিনিট। এইভাবে 12 মিনিট পরে শি রিয়েলাইজ দ্যাট, ওই মেয়েটা বুঝতে পারলো যে হার হ্যাড ফলেন অফ, তার মাথায় টুপি নাই, টুপি পড়ে গেছে, কিন্তু 12 মিনিট পরে সে ধরা পড়ছে। সে টার্ন ব্যাক ডাউন স্ট্রিম, সে তার নৌকা ঘোরাইলো, ঘোরায় সে এখন পানির অনুকূলে যাচ্ছে। অ্যান্ড শি কট হার হ্যাড অ্যাজ সুন অ্যাজ টু রিচ দ্য স্টার্টিং পয়েন্ট। সে তার স্টার্টিং পয়েন্টে এসে আসা মাত্রই কি হলো, সে তার হচ্ছে কি যে হ্যাড মানে তার যে টুপিটা সেটা সে পেয়ে গেল। ইফ আর হ্যাড ফ্লিউ অফ এক্স্যাক্টলি 3 কিলোমিটার ফ্রম হোয়ার শি স্টার্টেড, সে যেখান থেকে স্টার্ট করেছে সেখান থেকে যদি 3 কিলোমিটার দূরে তার টুপিটাকে সে পেয়ে থাকে, হোয়াট ইজ দ্য স্পিড অফ ওয়াটার? ঠিক আছে? আচ্ছা, আব্দুল্লাহ আজাদ শেখ ঘুম ধরে গেল। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, ঘুম আমাদের ধরে গেছে। আসলে আমরা দেখেন এই 2 ঘন্টা পার হয়ে গেছে,
এতক্ষণ ধরে ক্লাস নিতেছে, আমাদেরও কম কষ্ট হচ্ছে না, ঠিক আছে? জাস্ট লাস্ট মানে অঙ্কটা করে দিয়ে শেষ করে দিব। তাহলে ওয়াটারের স্পিড কত? একটা জিনিস লজিক্যালি ভাবেন, যখন টুপিটা এই যে পানিতে পড়ে গিয়ে চলে যাচ্ছে, তার মানে এই টুপিটা যাচ্ছে পুরোটাই কিন্তু ওয়াটার স্পিড। তার মানে টুপিটার যে স্পিড, টুপি যে স্পিডে যাচ্ছে ওইটাই হচ্ছে ওয়াটারের স্পিড। আসলে এখানে জানতে চাইছে টুপির স্পিড কত, টুপির স্পিড যা ওয়াটারের স্পিডটা। আচ্ছা আমরা একটু প্র্যাকটিক্যালি বলি। ধরেন আছে যে এইটা হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, এখান থেকে মেয়েটা জার্নি শুরু করবে। এখন সে কত দূর যাওয়ার পরে বাতাস উঠছে এটা কিন্তু বলে নাই, তাহলে বুঝে নিতে হবে যে এই শুরুতেই বাতাস উঠছে। বাতাস ওঠার পরে তার মাথা থেকে টুপিটা পড়ে গেছে। তো টুপিটা যখন পড়ে গেছে, এখন মেয়েটা তো চলতে আছে, মেয়েটা টুপিটা পড়ে গেছে বুঝতে পারে নাই। সে হচ্ছে যে 12 মিনিট পর, 12 মিনিট পর, এই যে এও 12 মিনিট পরে গেছে, এটা হচ্ছে গালটা আর এটা হচ্ছে তার ক্যাপ মানে হেডটা, হ্যাঁ। তাহলে হেডটা পড়ে গেছে, পরে 12 মিনিট পরে এই হেডটা এইখানে চলে আসছে। আর এই যে মেয়েটা গেছে, এ কিন্তু 12 মিনিট পরে এইখানে আসার পরে সে মাথায় হাত দিয়ে দেখতেছে তার টুপি নাই। তাহলে সে দেখেন সে কিন্তু এই দিকে চলে গেছে, আর টুপি কিন্তু ওই সময় পরে বসে নাই, টুপিও কিন্তু এই দিকে আসতেছে, ঠিক আছে? আচ্ছা এখন এই টুপিটা যখন এইখানে, মেয়েটা তখন এইখানে। এখন মেয়েটা যেহেতু নৌকাতে আছে, তাহলে মেয়েটা যখন এই পাশে আসা শুরু করবে, তাহলে মেয়েটা তো এমনিতে বোটে আসবে, আবার তাকে স্রোতটা হেল্প করবে। আর হেডটা এ শুধু স্রোতের হেল্পে যাচ্ছে, ওর নিজের কোনো স্পিড নাই। তাহলে অবশ্যই মেয়েটা হেডটাকে তারা খুঁজে পাবে। তাহলে এ খুব দ্রুত চলে আসলো, আসার পরে এই জায়গায় আসে, এইখানে যেখানে আছে এইখানে তো হেডটা বসে নাই যে ও এইখান থেকে আসে হেডটা তুলে নিবে, হেডটা তো যাইতে আসছে। তাহলে এই যে যাচ্ছে 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 এই জায়গায় এসে এই মেয়েটা এইখানে এসে, তার আগে এইখানে আসে, এইখানে এসে তার হেডটাকে সে খুঁজে পায়। তাহলে বলতেছে যে পানির স্পিড কত। দেখেন এই যে টুপিটা এখানে পড়ে গেছিল, এইখান থেকে এইখান পর্যন্ত আসতে যে পথটা আসলো, এই পথটা যত সময় আসছে, এখানে কিন্তু একটা ডিস্টেন্স দেওয়া আছে। কি ডিস্টেন্স দেওয়া আছে? প্রশ্নটার শেষের দিকে পড়ে যে বলতেছে ইফ হার হ্যাড ফিলিউ অফ এক্স্যাক্টলি 3 কিলোমিটার ফ্রম হোয়ার শি স্টার্টেড। তার মানে যেখান থেকে মেয়েটা জার্নি শুরু করছে এইখান থেকে এই টুপিটা যদি টোটাল 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ধরা পড়ার আগ পর্যন্ত, মানে মেয়েটা টুপিটাকে ধরে পড়ার আগ পর্যন্ত সে যদি 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, তাহলে এই স্রোতের গতিবেগটা কত? এটা আমি এক্স ধরে আগে সমাধান দেখাই দিই, তারপর এমসিকিউ তে কয়েক সেকেন্ডে করা যাবে, সেটা দেখাই দিতেছি, খেয়াল করেন। তাহলে লেট স্পিড অফ বোট ইকুয়াল টু এক্স আর ওয়াটার বা স্টিম ইকুয়াল টু ওয়াই। তাহলে প্রশ্ন মতে খেয়াল করেন যে প্রশ্ন মতে লাইনটা আমরা কিভাবে লিখবো। এইখানে আমরা এই যে মেয়েটা যখন যাচ্ছে এই রাস্তাটুকু, এইটা সে গেছে কয় মিনিট লাগছে? 12 মিনিট। এটা সে গেছে কি স্রোতের প্রতিকূলে, তাহলে স্রোতের প্রতিকূলে স্পিড হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা দেখি যে টুপিটা যখন তার মাথা থেকে পড়ে গেছে, এই সময়ে তাদের সাক্ষাৎ হওয়া পর্যন্ত যাওয়া পথটা সমান সমান, ঠিক আছে? লাগার টাইমটা ইকুয়াল। এই টাইমটা আমরা বাইর করব। কিভাবে বাইর করব একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখেন যে টুপিটা যেই সময়ে ধরেন আছে এইখানে যে টুপিটা পড়ে গেল, তাই না? এই টুপিটা পড়ে যাওয়ার পরে ধরেন টুপিটা পড়ে গেছে 3টার সময়, আর টুপিটা ধরা পড়ছে আবার 4টার সময়। তাহলে এই যে মাঝখানে 1 ঘন্টা, এই 1 ঘন্টা সময় কি কি হয়েছে? 1 ঘন্টা সময়ে এই ক্যাপটা টুপিটা এইখান থেকে এই পর্যন্ত আসছে, আর মেয়েটা এইখান থেকে আগে এখানে গেছে, তারপরে ফিরে আসে এখানে আসছে। তার মানে এই শুরু তাদের বিচ্ছেদের সময় থেকে তাদের আবার মিলিত হওয়া পর্যন্ত লাগা সময়টা সমান সমান। তাহলে আমরা কিভাবে করব এটা দেখেন, এই ডিস্টেন্সটা হচ্ছে 3 কিলোমিটার আর এইখানের গতিবেগটা হচ্ছে ওয়াই। তার মানে টুপিকে লাগা টোটাল টাইম হচ্ছে 3/y। এই কথাটাকে সবাই ধরতে পারছেন? টুপিটা টোটাল গেছে 3 কিলোমিটার, টুপির স্পিড হচ্ছে ওয়াই, ওয়াটারের স্পিডটা টুপির স্পিড, তাহলে 3/y হচ্ছে টুপিকে লাগা টোটাল টাইম। এখন আমরা আসবো যে মেয়েটাকে টোটাল কত টাইম লাগছে। এই মেয়েটাকে লাগা টাইমও তো সেম হবে। আচ্ছা, কারণ টুপি আর মেয়ে একসাথে ছিল শুরুতে, তাহলে মেয়েটা এই যে পথটা গেছে এই পথটার কত? এই পথটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু 12 ডিভাইডেড 60। কারণ এক্স মাইনাস ওয়াই গতিবেগে স্রোতের প্রতিকূলে যাচ্ছে, অনুকূল স্থির থেকে স্রোত বাদ 12 মিনিটে গেছে এই পথটা, এই পথটা গেছে, এইটা হচ্ছে এই পথ।
আবার যে এই পর্যন্ত সে ফিরে আসবে, তাহলে এই ফিরে আসার সময় কি হবে? ফিরে আসার সময় সে কিন্তু অনুকূলে আসবে। ফিরে আসার সময় তার গতিবেগটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই গতিবেগে সে কতটুকু ফিরে আসবে? যতটুকু গেছে এই ততটুকু ফিরে আসবে, প্লাস 3 কিলোমিটার আসবে। তাহলে এই পথটার সাথে আবার 2 গুণ হবে। 2 গুণ হলে কি হবে? 2 গুণ হলে এই যে পথটা গেল ওই পথটা ফিরে আসবে, তার সাথে আবার 3 যোগ হবে। 3 যোগ হলে কি হবে? এই পথটাও হবে। এই টোটাল পথটা সে এবার অনুকূলে ফিরে আসবে। তাতে তার সময় লাগবে যেটা এটা দিয়ে ভাগ। এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়াই এর গতিবেগ বাইর হয়ে যাবে 7.5 কিলোমিটার। ঠিক আছে, এটা ক্যালকুলেশনটা সবাই করে নেবেন। শেষ পর্যন্ত এটার সমাধানটা আমি পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে? কারণ এটার সমাধানটা একটু সময় লাগবে। আর এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে এইরকম যে টুপিটা 12 মিনিটে এই পথটা আসছে, আর এই পথটা যেতেও তার 12 মিনিট লাগবে। তাহলে এই 12 মিনিট আর 12 মিনিট মিলে 24 মিনিটে যদি সে 3 কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে যাবে 3/24, আর 60 মিনিটে যাবে এই যে 60। তাহলে 3 আসতে 24, 8 দিয়ে 60কে ভাগ করলে 7.5 কিলোমিটার পার আওয়ার। এইটা হচ্ছে স্রোতের গতিবেগ, কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আচ্ছা, এটার লজিকটা আমরা পিডিএফ এ দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে? তো অঙ্কটা পরীক্ষায় তেমন আসার মত মানে আসে নাই, আসতে পারে। আপনারা একটু সমীকরণটা সমাধান করে নেবেন, আর এইটা শর্টকাট। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ক্লাসটা 2 ঘন্টা পার হয়ে গেছে। আগামীকালকে আপনারা রিপিটটা দেখে নেবেন, ঠিক আছে? আর আমরা বাকি যে সমস্যাগুলো থাকবে সলভ ক্লাসে 2-1টা দেখা দিব। এখানে 2-1টা প্রশ্ন আমি সময়ের স্বল্পতার কারণে করে দিতে পারলাম না। এটা আপনাদের আমরা পিডিএফ দিয়ে দিব, অথবা সলভ ক্লাসে আপনারা প্রবলেমগুলো বাইর করবেন। এখন কয়েকটা প্রবলেম রাখে দিলে আপনারা নিজেও তো কিছু চেষ্টা করতে হবে, তাই না? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আর পা সহ্য করতেছে না, প্রচণ্ড ব্যথা করতেছে, কারণ অনেক ঘন্টা সময় হয়ে গেল। ইনশাল্লাহ আগামী দিনে আমরা নতুন টপিক শুরু করব, আর এই টপিকটা সলভ ক্লাস নিয়ে নিব। তারপরে আপনাদের পরীক্ষা নিব। যে যে প্রবলেমগুলো বাইর হবে, আপনাদের একটা বড় কাজ হচ্ছে প্রবলেম বাইর করা। আপনারা যত প্রবলেম বাইর করে দিবেন আমি সলভ করে দিব, ঠিক আছে? কিন্তু অনেকে না প্রবলেমে বাইর করতে পারেন না, এটা সমস্যা। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।